হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? কেমন আছো সবাই বলো। অনেক দিন পর আজকে ক্লাস নিতে আসলাম। স্থিতিবিদ্যা লেকচার 6। আজকে আমরা স্থিতিবিদ্যা 8.2 পড়ব। চেষ্টা করব আজকেই যদি কমপ্লিট করে ফেলা যায় 8.2, তাহলে আগামী ক্লাস থেকে 8.3 শুরু করে দেব। বাট যদি একটা বা দুইটা ম্যাথ বাকি থাকে, তাহলে আগামী ক্লাসে প্রথমে 8.2-এর যে একটা বা দুইটা টাইপের ম্যাথ বাকি থাকবে সেইটা কমপ্লিট করে তারপরে 8.3 শুরু করব। অর্থাৎ আগামীকালকে যে ক্লাস আছে ওই ক্লাসে 8.3 শুরু হবে, তবে 8.2 যদি বাকি থাকে একটু, তাহলে সেটা আগামীকালকের ক্লাসে আগে কভার করে তারপরে 8.3 শুরু করব। কেমন আছো তোমরা বলো। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ওকে, ঠিক আছে। ওকে ওকে ফাইন। ওকে ফাইন, তোমরা কেমন আছো বলো। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়ের লেকচার 6। আমরা পড়তেছি 8.2 বা 8-এর বি। এসইউএম স্যারের বই 8.2, আর কেতাব স্যার বা অসীম কুমার শাহ স্যারের বই হচ্ছে 8-এর বি, বা যে যে রেটারের বই ফলো করো। ঠিক আছে, এখন দেখো আমি এখানে দুইটা প্রশ্ন লিখে রাখছি। এই দুইটা ম্যাথ আসলে গত ক্লাসেই দেখানো উচিত ছিল, বাট কোনো কারণে আমি এটা দেখাইতে ভুলে গেছিলাম। মানে এই দুইটা হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, এগুলো এমসিকিউতে বা সৃজনশীলের ক নাম্বারে আসে। এখানে যে দুইটা প্রশ্ন লিখে রাখছি, এই দুইটা প্রশ্ন এমসিকিউতে অথবা সৃজনশীলের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। গত ক্লাসেই এই দুইটা দেখানো উচিত ছিল, বাট দেখানো হয় নাই। এই জন্য আজকে ক্লাসে প্রথমে এই দুইটা আমি দেখাবো, তারপরে আমরা রেগুলার ম্যাথে চলে যাব। ওকে ফাইন, তাইলে চলো আমরা প্রথম ম্যাথটা করি। প্রথম ম্যাথটাতে কি বলছে একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথম ম্যাথটাতে বলছে 4:7:11, তিনটা অনুপাত দেয়া আছে। হ্যাঁ, এই অনুপাতের তিনটি বল কোনো একটি বিন্দুতে ক্রিয়া করে। 4:7:11, এগুলো হচ্ছে তিনটা বলের অনুপাত। হইতে পারে একটা 4 নিউটন, একটা 7 নিউটন, একটা 11 নিউটন, আমরা তো জানি না। অথবা ধরো এখানে তিনটা বলের অনুপাত দেওয়া আছে, তো অনুপাত থেকে আমি যদি মান বের করি, একটা ধ্রুবক ধরতে হয়। আমি ধরিলাম একটা বলের মান 4K, একটা বলের মান 7K, একটা বলের মান 11K। আমরা একটা ধ্রুবক ধরলাম কে। একটা বলের মান 4K, একটা বলের মান 7K, একটা বলের মান 11K। যদি কে এর মান 1 হয়, তাহলে এটা হবে 4, এটা হবে 7, এটা হবে 11। কে এর মান যদি 2 হয়, এটা হবে 8, এটা হবে 14, এটা হবে 22। এখানে আমার কে এর মান কোনো ইফেক্ট ফেলবে না। আমাকে খালি বুঝতে হবে তিনটা বলের অনুপাত দেয়া আছে, 4:7:11। তা আমি ধরতে পারি একটা বল 4K নিউটন, একটা বল 7K নিউটন। নিউটন ধরতে হবে না, একক লিখলে হবে, একক। একটা 4K একক, একটা 7K একক, একটা 11K একক, যেখানে কে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক। তোমাকে বলছে এই বল তিনটি কি সাম্যাবস্থায় থাকতে পারবে। এই যে তিনটা বল, এই তিনটা বল যদি কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত থাকে, ধরো ও বিন্দুতে, যে কোনো একটা বিন্দু ও, এই তিনটা বল যদি যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত থাকে, তাহলে এই তিনটা বল একই বিন্দুতে ক্রিয়ারত থেকে কি ওই বিন্দুতে সাম্যাবস্থা ক্রিয়েট করা পসিবল? তো আমরা গত ক্লাসেই সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র পড়ে আসছি। বলের ত্রিভুজ সূত্র মনে আছে? বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র। ওই সূত্রে কি বলা হয়েছিল? তিনটা বলকে, মানে একই বিন্দুতে ক্রিয়ারত অর্থাৎ সমবিন্দু তিনটা বলকে যদি মানে এবং দিকে কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করা যায়, তাইলে বল তিনটা সাম্যাবস্থায় থাকবে। মনে আছে তো? তিনটা বল সাম্যাবস্থায় থাকবে তখনই যখন এই তিনটা বলকে কোনো ত্রিভুজের তিনটা বাহু দ্বারা মানে এবং দিকে একই ক্রমে নির্দেশ করা যাবে, তখন সাম্যাবস্থায় থাকবে। এখন এইখানে যে তিনটা বল আছে,
এই তিনটা বল দিয়ে কি কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব? এই যে তিনটা বল, এই তিনটা বল দ্বারা কি কোনো ত্রিভুজ তৈরি করা যাবে? যদি ত্রিভুজ তৈরি করা পসিবল হয় তাহলে এরা সাম্যাবস্থায় থাকতে পারবে, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র অনুসারে, গত ক্লাসে পড়াইছি। আর যদি ত্রিভুজ গঠন করা পসিবল না হয় তাহলে সাম্যাবস্থায় থাকতে পারবে না। এখন একটা ত্রিভুজ গঠন করার শর্ত কি? ধরো যে কোনো একটা ত্রিভুজ এ বি সি, এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। একটা ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে কোনো দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। এটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। একটা ত্রিভুজ তুমি তখনই তৈরি করতে পারবা যখন এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তখন তুমি এটাকে এইভাবেও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো, এ প্লাস বি গ্রেটার দেন সি, কোনো সমস্যা নাই। যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, নাইলে তুমি ত্রিভুজ আঁকতে পারবা না। যদি সমান হয়, দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, তাহলেও ত্রিভুজ আঁকা যাবে না, অবশ্যই বৃহত্তর হইতে হবে। তাহলে এখানে যে তিনটা বল আছে দেখো, একটা 4K, একটা 7K, একটা 11K। দেখো এই যে 4K এবং 7K, এই দুটো যদি যোগ করো কত হয়? 11K। অর্থাৎ প্রথম দুইটাকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু তৃতীয় বাহুর চাইতে বড় না, সমান হইছে। যে কোনো দুইটাকে যোগ করলে সেটার যোগফল অবশ্যই তৃতীয় বলের চাইতে বড় হইতে হবে। এখানে কিন্তু বড় হয় নাই, সমান হইছে। তাহলে এখানে ত্রিভুজ গঠন করা যাবে না। ভালো করে বুঝে দেখো, এই যে তিনটা বলের মধ্যে যে কোনো দুইটা বলের যোগফল যদি তৃতীয় বলের চাইতে বৃহত্তর না হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। এখানে সমান হইছে, সমান হইলেও হবে না, অবশ্যই গ্রেটার দেন হইতে হবে। তা তুমি বলবা সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র অনুসারে আমরা জানি তিনটি বল যদি কোনো বিন্দুতে সাম্যাবস্থায় থাকতে চায় তাহলে অবশ্যই এই তিনটা বলকে মানে এবং দিকে একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করা যাবে। কিন্তু এইখানে এই তিনটা বল দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়, কারণ যে কোনো দুইটার যোগফল তৃতীয় বলের অপেক্ষা বৃহত্তর নয়। সমান হইলেও হবে না, ছোট হইলেও হবে না, বৃহত্তর হইতে হবে। অর্থাৎ এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, অর্থাৎ এরা সাম্যাবস্থায় থাকতে পারবে না, সাম্যাবস্থায় থাকতে পারবে না। বোঝাইতে পারছি? বোঝাইতে কি পারছি? একইভাবে যদি ধরো এরকম থাকতো যে 1:2:3, তোমাকে যদি প্রশ্নে বলতো তিনটা বলের অনুপাত 1:2:3, তাহলে তুমি কি লিখতা? ধরতাম একটা বল 1K, একটা বল 2K, একটা বল 3K, যেখানে কে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক। তো এখানেও খেয়াল করে দেখো, এইটার বেলাতেও সাম্যাবস্থা সম্ভব নয়। কেন না? কারণ 1K প্লাস 2K দুইটা যোগ করলে 3K হয়। এটা তৃতীয় বলের চাইতে বৃহত্তর না, সমান। সমান হইলেও হবে না, সমান হইলেও হবে না। যে কোনো দুইটার যোগফল অবশ্যই তৃতীয়টার চাইতে বৃহত্তর হইতে হবে। অর্থাৎ এইখানেও সাম্যাবস্থা অর্জন সম্ভব নয়। আশা করি বোঝাইতে পেরেছি। যারা আমার গত ক্লাসটা করে আসছো, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র দেখে আসছো, তোমরা জানো যে ত্রিভুজ তৈরি করা গেলেই বলগুলো সাম্যাবস্থায় থাকতে পারবে, নাইলে পারবে না। তাহলে এখানে তো ত্রিভুজ গঠন করা সম্ভবই নয়। তাইলে এই তিনটা বল, এই অনুপাত বা এখানে যে অনুপাতটা দেওয়া আছে, এরা সাম্যাবস্থায় থাকতে পারবে না। আশা করি সাকসেসফুলি বোঝাইতে পেরেছি। এখন পরের ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো সৃজনশীলের ক নাম্বারে আসে অথবা এমসিকিউতে আসে। এই ব্যাখ্যাটা আমি গত ক্লাসে বোঝাইছিলাম, কিন্তু এই ম্যাথটা দেখানো হয় নাই। গত ক্লাসে এই ম্যাথটা দেখাই দেওয়া উচিত ছিল, কিন্তু ম্যাথটা আমি ভুলবশত দেখাই নাই। এই জন্য আজকে ক্লাসে প্রথমেই দেখাই দিচ্ছি। খেয়াল করে দেখো এই ম্যাথটাতে কি বলছে, প্রশ্নটা পড়ো। প্রশ্নটাতে বলছে কোনো বিন্দুতে ক্রিয়াশীল √3, 2 এবং 1 একক ওজনের তিনটি বল। কোনো বিন্দুতে ক্রিয়াশীল, ধরো ও বিন্দুতে ক্রিয়াশীল √3, 2 এবং 1 একক তিনটি বল সাম্যাবস্থায় আছে। ধরলাম ও বিন্দুতে,
ও বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে √3, একটা হচ্ছে 2, এই যেটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, √3, 2, 1, এই তিনটা বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল। এখন বলছে এই তিনটা বল সাম্যাবস্থায় আছে। আমি ধরলাম ও বিন্দুতে এই তিনটা বল ক্রিয়াশীল এবং এরা সাম্যাবস্থায় আছে। তোমাকে বলছে এদের অন্তর্ভুক্ত কোণগুলির মান নির্ণয় করো। এদের অন্তর্ভুক্ত কোণগুলি, আমি ধরলাম এই দুইটার মধ্যে অন্তর্ভুক্ত কোণ আলফা, তুমি ইচ্ছা মতো ধরো, কোনো সমস্যা নাই। আলফা, এইটাকে ধরলাম বিটা, এইটাকে ধরলাম গামা। এই কোণগুলার মান তোমাকে বের করতে বলছে। তোমাকে বলছে এই তিনটা বল ও বিন্দুতে থেকে সাম্যাবস্থায় আছে, তাহলে এই বলগুলার অন্তর্ভুক্ত কোণগুলার মান নির্ণয় করো। আমি ধরলাম √3 এবং 2, এই দুটার মধ্যবর্তী কোণ আলফা, √3 এবং 1, এই দুটার মধ্যবর্তী কোণ বিটা, 2 এবং 1, এই দুইটার মধ্যবর্তী কোণ গামা। এখন গত ক্লাসে এই জিনিসটা আমি বোঝাইছিলাম যে তিনটা বল যদি কোনো বিন্দুতে সাম্যাবস্থায় থাকে তাহলে অবশ্যই যে কোনো দুইটা বলের লব্ধি, আমি ধরলাম এই দুইটা, আমি প্রথমে এই দুইটা নিয়ে ব্যাখ্যা করতেছি, √3 এবং 2, যে কোনো দুইটা বলের লব্ধি অবশ্যই তৃতীয় বলের সমান হবে এবং তৃতীয় বলের বিপরীতে কাজ করবে, এই যে 1। মনে আছে কি? গত ক্লাসে এটা বোঝাইছিলাম তিনটা বল কোনো বিন্দুতে সাম্যাবস্থায় থাকার মানে হচ্ছে যে কোনো দুইটা বলের লব্ধির মান হবে তৃতীয় বলের সমান, √3 এবং 2 এই দুইটার লব্ধির মান হবে 1 এর সমান এবং ক্রিয়ারত থাকবে ঠিক 1 এর অপোজিট ডাইরেকশনে। তখন এই 1 আর এই 1 কাটাকাটি গিয়ে লব্ধি হয়ে যাবে 0। অর্থাৎ আমি বলতে পারি √3 এবং 2 এই দুটার লব্ধির মান হবে 1, √3 এবং 1 এই দুটার লব্ধির মান হবে 2, 2 এবং 1 এই দুটার লব্ধির মান হবে √3। আমি বোঝাইতে পারছি আশা করি। এই দুইটা, এই যে দেখো, এই দুইটার লব্ধির মান হবে 1 এর সমান, এই দুইটার লব্ধির মান হবে 2 এর সমান, কাজ করবে এইদিকে। এই দুইটার লব্ধির মান হবে √3 এর সমান, কাজ করবে এইদিকে। ভালো কথা। এখন আমি একটা করে দিব। এখানে তোমাকে বের করতে বলছে আলফা, বিটা, গামা, তিনটাই বের করতে বলছে। আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবা। আমি প্রথমে এই যে √3, 2 এই দুটার লব্ধি হচ্ছে 1, এটা নিয়ে কাজ করতেছি। √3 দেখো, √3, 2 এই দুইটা আলফা কোণে ক্রিয়াশীল, √3 এবং 2 এই দুইটা বল আলফা কোণে ক্রিয়াশীল এবং এদের লব্ধি কত হবে? লব্ধি হবে তৃতীয় বলের সমান, অর্থাৎ 1 এর সমান, 1, এই যে লব্ধি 1। √3, 2 দুইটা বল আলফা কোণে ক্রিয়াশীল এবং এদের লব্ধি হচ্ছে 1। তাহলে আমরা সামান্তরিক সূত্র, এখানে আমরা সিম্পলি সামান্তরিক সূত্র বসাবো। সূত্রটা কি? লব্ধি স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার, √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু q, 2 ইন্টু p ইন্টু q ইন্টু cos আলফা। শেষ। দেখো 1 স্কয়ার ইকুয়ালস টু √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2√3 2 cos আলফা। এই যে লব্ধি স্কয়ার মানে r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো এখান থেকে cos আলফার মানটা বের করে ফেলবা, cos আলফার মানটা এখান থেকে বের করে ফেলবা। কত হবে? 3 2 4 7, 1 3 4 7, এ থাকবে -6, এখান থেকে 4 4√3 cos আলফা সমান -6 ডিভাইড বাই 4√3। তাহলে এখান থেকে কত আসে? কত আসতেছে? কাটাকাটি করলে কত থাকে দেখো তো, উপরে থাকবে 3 -3 2 √3, 3 এর সাথে √3 কাটাকাটি করলে থাকবে -√3/2, -√3/2 মানে হচ্ছে cos কত ডিগ্রি হলো? √3/2 60, -cos 60 ডিগ্রি, -cos 60 ডিগ্রি। একটু ভালো করে দেখো cos আলফার মান কত আসছে? cos আলফার মান আসছে -cos 60 ডিগ্রি। এখন আমরা তো মাইনাসটাকে এলিমিনেট করব। খেয়াল করে দেখো cos আলফা সমান আসছে -cos 60 ডিগ্রি। তো -cos 60 ডিগ্রি কিভাবে লেখা যায়? -cos 60 ডিগ্রিকে এইভাবে লেখা যায়, cos 180 - 60 ডিগ্রি। কেমনে? তোমরা কি ত্রিকোণমিতিতে এই সূত্রটা পড়ছো? cos 180 - থিটা মানে হচ্ছে -cos থিটা। ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.1, cos 180 - থিটা দ্বিতীয় চতুর্ভাগে cos হচ্ছে নেগেটিভ, এই যে -cos থিটা। খেয়াল করে দেখো
কজ 180 মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, এটা হচ্ছে সূত্র। তাহলে মাইনাস কস 60কে তুমি মনে মনে থিটা ধরো, মাইনাস কস থিটা সমান কি লেখা যাবে? কস 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস থিটা। আশা করি বোঝাইতে পারছি। দ্বিতীয় চতুর্ভাগে কস হচ্ছে নেগেটিভ, এই জন্য এটাকে এইভাবে লেখা যাবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি কজ আলফা সমান কজ 120, কজ আলফা সমান কজ 120 ডিগ্রি, কজ 100 এই আমি একটু ভুল করলাম কি, এটা কি, এটা তো 16, এটা তো 30, এই ওয়েট, কজ √3/2 তো কজ 30 ভ্যালু, হ্যাঁ এইটা কজ 30, অ্যান্সার হবে 150, এটা 30, সরি ঠিক করো, কজ 30 ডিগ্রি ভ্যালু √3/2, কজ 30 ডিগ্রির ভ্যালু √3/2, সরি ফর মাই ব্যাড, কজ 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আলফা আসবে 150 ডিগ্রি, শেষ। আলফার মান আসবে 150 ডিগ্রি। আশা করি বোঝাইতে পারছি। যারা আলফা বের করতে পারছো বাকিগুলাও তোমরা বের করতে পারবা ইজিলি, আমি লিখে রাখলাম এখানে আলফা পাইছি 150 ডিগ্রি। তো আলফা বের করার পরে এখন যদি আমি বিটা বের করতে চাই, খেয়াল করে দেখো। আচ্ছা আমি দেখাই দিই, টোটালটা দেখাই দিই, তাহলে কনফিউশনটা থাকবে না। এই যে বিটা যদি বের করতে চাই, এই দুইটার মধ্যবর্তী কোণ √3 এবং 1, √3 এবং 1, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। আর এই √3 এবং 1 তোমরা তো বাংলায় লিখবা যে √3 এবং 1 এই দুইটা বলে মধ্যবর্তী কোণ বিটা, এবং এদের লব্ধি কার সমান হবে? এই দুটো লব্ধি হবে 2 এর সমান। এদের লব্ধি হবে 2। তাহলে লব্ধি স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার ইকুয়ালস টু √3 স্কয়ার প্লাস এখানে হবে 1 স্কয়ার, এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানে √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 2 ইন্টু √3 ইন্টু 1। এখানে আলফার জায়গায় হবে বিটা, তো একইভাবে এখান থেকে বিটাটা বের করবা, একইভাবে এই লাইন থেকে বিটা বের করবা। বিটার মান আসবে 90 ডিগ্রি। আমি এখানে বলে দেই, সিম্পলি বিটা বের করবা, বিটার মান আসবে 90 ডিগ্রি। তো তুমি আলফা পেয়ে গেলা, বিটা পেয়ে গেলা। খেয়াল করে দেখো, তুমি আলফার মান পেয়ে গেছো, বিটার মান পেয়ে গেছো। তাহলে গামা কিন্তু আলাদা করে বের করার দরকার নাই, কারণ কি তিনটা মিলে 360, পুরাটা মিলে কত? পুরাটা মিলে হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তাহলে আলাদা করে গামা বের করার দরকার নাই। তুমি লিখবা, আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 360 ডিগ্রি। তাইলে আলফা পাইছি 150 ডিগ্রি, বিটা পাইছি 90 ডিগ্রি, প্লাস গামা ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 240 বিয়োগ করে দিলে 120, গামা ইকুয়ালস টু 120 ডিগ্রি। শেষ। এই টাইপটা সৃজনশীলের ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাকে সবাই কমেন্ট করে বলবা এটা ক্লিয়ার হয়েছে কিনা। এই টাইপটা সৃজনশীলের ক নাম্বারে আসবে এবং এমসিকিউতে প্রচুর আসে। এমসিকিউতে কখনো তোমাকে 3টা ভ্যালু বাইর করতে দিবে না, যে কোনো একটা কোণের মান বাইর করতে বলবে। এমসিকিউতে বলবে √3 এবং 2 এই দুইটার মধ্যবর্তী কোণ বের করো, অথবা √3 এবং 1 এই দুইটার মধ্যবর্তী, যে কোনো দুইটার মধ্যবর্তী কোণ বের করতে দিবে। আলাদা আলাদা 3টা বের করতে এমসিকিউতে দিবে না। খুবই ইম্পর্টেন্ট টাইপ এইটা। আমাকে অবশ্যই সবাই কনফার্ম করো এটা বোঝা গেল কিনা। বলো বুঝছো কিনা ভাইয়া? র্যান্ডম কোণ নিয়ে করলে হবে। র্যান্ডম কোণ মানে নর্মালি তো আমরা কোণ আলফা বিটা গামাই ধরি। আর কি ধরতে চাও তুমি? ক্লিয়ার? ওকে, ভেরি গুড ক্লিয়ার। মোহনা তালুকদার, ফাতেমা আক্তার, মেঘলা, হোসেন সাগর। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন আজকে ক্লাসে ঢুকতেছি, মানে এই টপিকটা বা এই যে আজকে ক্লাসে 2টা ম্যাথ করাইলাম, এগুলো আসলে গত ক্লাসেই দেখানো উচিত ছিল, বাট ভুলবশত গত ক্লাসে এগুলো দেখানো হয় নাই। তো এখন আমরা টাইপ ভিত্তিক ম্যাথে যাবো। ওকে ফাইন, ভেরি গুড। এখন আমরা টাইপ ভিত্তিক ম্যাথে চলে যাই। চলো আমরা আজকে ম্যাথ করা শুরু করি। গত ক্লাসটা যারা করো নাই তারা কিন্তু আজকে ক্লাস বুঝতে পারবে না। হ্যাঁ, যারা গত ক্লাস করো নাই তোমরা আজকের ক্লাস কিন্তু বুঝতে পারবা না।
কারণ আজকের ম্যাথগুলো যেগুলো পড়াবো সবগুলো হচ্ছে সাম্যাবস্থার লামির সূত্রের ম্যাথ। তো সাম্যাবস্থার লামির সূত্রের ম্যাথ বোঝার জন্য তো অবশ্যই সাম্যাবস্থার লামির সূত্র পড়া থাকা লাগবে। গত ক্লাসে কিন্তু সাম্যাবস্থার লামির সূত্র পড়াইছি। তো যারা গত ক্লাস অ্যাটেন্ড করো নাই তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। ওকে ফাইন, চলো শুরু করি। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তাদের অন্তর্গত কোণকে, সবাই খাতায় প্রশ্ন তুইল, হ্যাঁ প্রশ্ন তুলে তারপর নোট করবা, 1/3 বিভক্ত করে। দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ, দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ থ্রি cos ইনভার্স p/2q এবং লব্ধি p² - q² ডিভাইডেড বাই কিউ, যেখানে প্রশ্নে বলা আছে p > q। সবাই প্রশ্নটা তুলে ফেলো। ডান পাশে কি দেখা যাচ্ছে? হ্যাঁ এনাফ। আরে ডান পাশে তো অনেক জায়গা। সবাই প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। আমি একটু ক্যামেরাটা বামে সরাই দিই, নয়তো আবার বামে বোঝা নাও যাইতে পারে। হ্যাঁ সবাই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তোলা শেষ হইলে আমাকে বলো প্রশ্নে কি বলছে। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটা বলের লব্ধি। পি এবং কিউ কোনো বিন্দুতে ক্রিয়ারত, এই দুইটা বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তাদের অন্তর্গত কোণকে কি করছে? 1/3 বিভক্ত করছে। তোমাকে বলছে দেখাইতে হবে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ 3 cos ইনভার্স p/2q এবং এই দুইটা বলের লব্ধি হচ্ছে p² - q²/p। তোমার কাছে মনে হইতে পারে ম্যাথটা হয়তো অনেক কঠিন, আসলে ম্যাথটা খুবই সহজ। তোমাকে খালি সহজভাবে জিনিসটাকে ধরতে হবে। খেয়াল করে দেখো, তোমরা আগে লিখো না, তোমরা আগে লিখো না, আমাকে জিনিসটা বোঝাইতে দেবো। ধরো আমি ধরলাম পি একটা বল, কিউ একটা বল। প্রশ্নে কিন্তু বলা আছে পি > কিউ, প্রশ্নে বলা আছে পি > কিউ। এখন খেয়াল করে দেখো, আচ্ছা চিত্রটা একটু বড় করে আঁকাই তাহলে বোঝাইতে সুবিধা হবে। পি এইটা ধরলাম কিউ, প্রশ্নে বলা আছে পি > কিউ। পি যেহেতু কিউ এর চাইতে বড়, পি যেহেতু কিউ এর চাইতে বড়, তাহলে লব্ধিটা অবশ্যই কার কাছাকাছি থাকবে? দুইটা বলের লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকে। ওকে ফাইন, এটা আমরা জানি। তো এখন এখান থেকে আমরা যেটা করবো, দেখো প্রশ্নে বলছে এই দুইটা বলের লব্ধি বলদ্বয়ের এই দুইটা বলের লব্ধি এদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। এই যে দুইটা বল পি এবং কিউ, এদের অন্তর্গত কোণ হচ্ছে এইটা, টোটালটা। এই দুইটার অন্তর্গত কোণ হচ্ছে এই টোটালটা। আমি ধরলাম এদের লব্ধি হচ্ছে এই দিকে যায়, এই দিকে যায়। দেখো আমি কিন্তু পি এর কাছাকাছি ধরছি লব্ধিটা, কিন্তু দেখো চিত্রটা আগাইলে এমনভাবে আগাইতে হবে যেন চিত্র দেখে বোঝা যায় লব্ধি পি এর কাছাকাছি। কারণ পি এর মান বড়, তাহলে অবশ্যই লব্ধিটা পি এর সামান্যতম হইলেও, মানে মাঝখান থেকে একটু হইলেও পি এর কাছাকাছি থাকবে। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে, আচ্ছা এই জিনিসটা ভালো করে বোঝো, পি > কিউ বলছে, এই জন্য লব্ধিটা পি এর কাছাকাছি থাকবে। প্রশ্নে যদি বলতো কিউ > পি, মানে কিউ বড়, তাহলে লব্ধিটা কিউ এর কাছাকাছি থাকতো, এদিকে থাকতো। এতটুকু কিন্তু বুঝতে হবে, এগুলো যদি উল্টাপাল্টা করো 0 দিয়ে দিবে। তোমাকে বলা হয়েছে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ নির্ণয় করো। দেখাইতে হবে বল দুইটার অন্তর্গত কোণ, অর্থাৎ এই টোটাল কোণটা, টোটাল অ্যাঙ্গেলের মান হচ্ছে এইটা, এবং এই লব্ধির মান হচ্ছে এইটা।
এখন কথা হচ্ছে ভাইয়া, প্রশ্নে কিন্তু বলা আছে এই দুইটা বলের লব্ধি এদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তোমরা আগে লিখো না, আমি বোঝাই। তুমি যদি টোটাল অ্যাঙ্গেলটাকে ধরো আলফা, পুরাটাকে যদি ধরো তো আলফা, তাহলে এইটাকে ধরতে হবে আলফা বাই 3। কেন? কারণ প্রশ্নে বলছে এই যে লব্ধিটা, এই লব্ধিটা এদের অন্তর্গত কোণের মানকে 1/3 বিভক্ত করে, অর্থাৎ 3/1 বিভক্ত করে। এবং অ্যাঙ্গেল অবশ্যই এইটা হবে ছোট, পি এর কাছাকাছি যেহেতু থাকবে এইটা হবে ছোট, এইটা হবে বড়, তাই তো? 1/3 হবে এইটা, 1/3 মানে তো ছোট, আর এইটা হচ্ছে 2/3। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যদি টোটাল অ্যাঙ্গেলটাকে আলফা ধরি, এটা ধরতে হবে আলফা/3। ঝামেলাও না, ভগ্নাংশ চলে আসতেছে। এখান থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? খুবই সহজ বুদ্ধি। তুমি যদি টোটাল অ্যাঙ্গেলটাকে ধরো 3 আলফা, তাহলে এখন এইটার 3/1 কি হবে? শুধু আলফা না? এই দেখো, এই বুদ্ধিমানের কাজটা করলেই এখানে আর কোনো ঝামেলাই থাকতেছে না। মানে ওইভাবে করলেও যে ঝামেলা হবে তা না, ওইভাবেও ম্যাথ করা যাবে, খুব বেশি কঠিন হবে না, সহজই হবে। কিন্তু এইভাবে ধরলে তোমার আগে থেকেই ঝামেলাটা মিটে গেল। প্রশ্নে বলছে অন্তর্গত কোণকে লব্ধি 1/3 বিভক্ত করে। তো আমি যদি ধরি অন্তর্গত কোণ 3 আলফা, আমি যদি ধরি পি ও কিউ এর অন্তর্গত কোণ 3 আলফা, এইটা যদি আমি ধরে নেই, তাইলে তো এখানে কোনো ঝামেলাই নাই। এখন আমি ডিরেক্ট বলতে পারতেছি, তাইলে এই যে লব্ধিটা পি এর কাছাকাছি থাকবে অবশ্যই। এটা তোমার বাংলায় লিখতে হবে না, চিত্র আঁকাইলে বোঝা যাবে। এবং এই অ্যাঙ্গেলটা হবে আলফা, 3/1, 3 আলফার 3/1। তাইলে এইটা কতটুকু হবে? এইটা কতটুকু হবে? টোটালটা 3 আলফা, এইটা হবে 2 আলফা। এই যে টোটালটা 3 আলফা, এতটুক আলফা, এতটুক 2 আলফা। কাজ শেষ। এখন আমরা সাম্যাবস্থার লামির সূত্র নিব। আসলে এখানে লামির সূত্র না, জাস্ট এটা হচ্ছে বলের ত্রিভুজ সূত্র, বলের সাইন সূত্র। কারণ আমি এইটাকে সাম্যাবস্থার লামির সূত্র বলতেছি না কেন? কারণ এখানে তো দুইটা বল কাজ করতেছে। সাম্যাবস্থার লামির সূত্র 3টা বলের বেলায় প্রযোজ্য হয়। সাম্যাবস্থার লামির সূত্র 3টা বলের বেলায় প্রযোজ্য হয়, 2টা বলের বেলায় প্রযোজ্য হয় না। তো এটাকে আমরা বলের সাইন সূত্র বলবো। বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই। সূত্র দুটো কিন্তু একই রকমই, হ্যাঁ, বলের সাইন সূত্র আর সাম্যাবস্থার লামির সূত্র একই রকমই প্রয়োগ করে পাই। বাট সাম্যাবস্থার লামির সূত্র হচ্ছে যখন 3টা বল কোনো বিন্দুতে সাম্যাবস্থায় থাকে তখন। এখানে তো সাম্যাবস্থার কথা কিছু উল্লেখ করা নাই, তো আমরা লিখবো সিম্পলি বলের সাইন সূত্র। তো বলের সাইন সূত্রটা কি ছিল? পি কিউ আর ডিভাইডেড বাই সাইন। পি এর নিচে বসাবো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এই যে কিউ 2p চিহ্ন আর, কিউ এবং 2p চিহ্ন আর মানে হচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। কিউ এর নিচে বসাবো পি এবং আর এর মধ্যবর্তী কোণ, আর এর নিচে বসাবো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, খেয়াল করে দেখো, পি এর নিচে বসবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, কিউ এর নিচে বসবে পি এবং আর এই দুইটার মধ্যবর্তী কোণ, আর এর নিচে বসবে পি এবং কিউ এটা মধ্যবর্তী কোণ। এই যে পি 2p চিহ্ন কিউ, এটার মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এটাও পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এটা মানে হচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এখন মানগুলা বসাই দিই, দেখো মানগুলা বসাই দিই। পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, হচ্ছে 2 আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে শুধু আলফা, আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে টোটালটা। এই যে পি এবং কিউ এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 3 আলফা। শেষ। এই লাইনটা লিখতে পারলেই কাজ শেষ। বাকিটুক একদম সিম্পল ইকুয়েশন ক্যালকুলেশন করা। এই কি করছে এটা? সাইন 3 আলফা, সাইন কই গেল? সাইন 3 আলফা এতটুক লিখে ফেলতে পারলে বাকিটুক একদম সিম্পল ক্যালকুলেশন, কাজ শেষ। তুমি চাইলে ডিরেক্ট এই লাইন লিখে ফেলতে পারো, এই যে উপরেরটা না লিখলেও চলবে, এই লাইন না লিখলেও চলবে। এখন কি করব? এখন লিখবো প্রথম এবং দ্বিতীয় এই দুটো অনুপাত নিয়ে পাই
প্রথম এবং দ্বিতীয় একবার নিব, দ্বিতীয় এবং তৃতীয় একবার নিব। প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই পি বাই সাইন 2 আলফা। আমরা জানি সাইন 2a মানে হচ্ছে 2 সাইন এ কজ এ। ত্রিকোণমিতির এই সূত্র সবাই জানো। সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা কজ আলফা, কিউ বাই সাইন আলফা। তো সাইন আলফা বাদ, সাইন আলফা কাটা। এখান থেকে কজ আলফা সমান কি লেখা যায়? কজ আলফা সমান লেখা যায় পি বাই 2 কিউ। কজ আলফার মানটা এখান থেকে বের করে রাখি। কজ আলফা সমান পাইলাম পি বাই 2 কিউ। খেয়াল করে দেখো, প্রথম এবং দ্বিতীয় এই দুইটা অনুপাত নিলাম। সাইন 2 আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা, সাইন আলফা কাটা। এখান থেকে কজ আলফা সমান আসছে পি বাই 2 কিউ। কজ আলফা সমান আসছে পি বাই 2 কিউ। এখন এখানে আমি চিত্র মুছে দিচ্ছি, চিত্রের আর কোনো কাজ নাই, অথবা আমি উপরে লিখি। এখন দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। আচ্ছা এই ওয়েট, একটা কাজ তো বের করা লাগবে, এখান থেকে তো মান বের করতে হবে। প্রশ্নে চাইছে কি? বল দ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ দেখাইতে বলছে। বল দুইটার অন্তর্গত কোণের পরিমাণ এইটা। তো বল দ্বয়ের অন্তর্গত কোণের মানকে আমরা কি ধরছিলাম? 3 আলফা ধরছিলাম। বল দ্বয়ের অন্তর্গত কোণের মানকে আমরা 3 আলফা ধরে নিছিলাম। তো দেখাইতে হবে 3 আলফা সমান এইটা। তো এখান থেকে আগে আলফা বের করো, এখান থেকে তো আলফা বের করতে হবে। আলফা সমান হবে কজ ইনভার্স পি বাই 2 কিউ। সুতরাং বল দ্বয়ের অন্তর্গত কোণ 3 আলফা সমান কি হবে? 3 দিয়ে গুণ করে দাও, 3 কজ ইনভার্স পি বাই 2 কিউ। শেষ। আমরা ধরে নিয়েছিলাম বল দুইটা পি এবং কিউ এর অন্তর্গত কোণ 3 আলফা। তাহলে এখান থেকে 3 আলফার মান কি আসছে? 3 কজ ইনভার্স পি বাই 2 কিউ। দেখো এই যে মিলে গেছে, এই যে প্রমাণিত, একটা প্রমাণিত হয়ে গেল। কেউ শুধু আলফা বের করে রেখে দিও না, কারণ আমরা কিন্তু বল দুইটার অন্তর্গত কোণকে আলফা ধরি নাই, আমরা টোটাল দুইটা বলের অন্তর্গত কোণকে 3 আলফা ধরছিলাম। এই জন্য দেখাইতে হবে 3 আলফা সমান এইটা, রাইট? একটা প্রমাণ করা শেষ, এইটা প্রমাণ হয়ে গেল। এরপরে লব্ধি দেখাইতে হবে। তো লব্ধি দেখানোর জন্য আমি এই যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো অনুপাত নেই, দেখাইতে হবে লব্ধির মান এইটা। তো লব্ধি মানে তো আর, তাই না? লব্ধি মানে তো আর। তো দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো অনুপাত নেই। কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন 3 আলফা। এখানেও সূত্র বসাইতে হবে। সাইন 3a সূত্র মনে আছে? কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান আর ডিভাইড বাই সাইন 3a। সাইন 3 এর সূত্র হচ্ছে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব এ। এই এ না তো আলফা। এই সূত্র মনে আছে? যারা সূত্র ভুলে গেছো তোমরা লিখে রাখো, যারা সূত্র ভুলে গেছো তোমরা লিখে নাও। এই যে এই সূত্রটা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.2 সাইন 3a সমান হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে সাইন 3 আলফা সমান হবে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। ঠিক আছে? এখন উভয় পক্ষ থেকে সাইন আলফা বাদ দিয়ে দেও। কিউ সমান আর ডিভাইড বাই, এখানে থাকবে শুধু 3, এখানে থাকবে 4 সাইন স্কয়ার আলফা। মানে এখানেও সাইন আলফা আছে, এখানেও সাইন আলফা আছে, এখানেও সাইন আলফা আছে। একটা সাইন আলফা কমন নিয়ে কাটাকাটি করে দিলাম। একটা সাইন আলফা কমন নিয়ে কাটাকাটি করে দিলাম। দেখো এই যে এখান থেকে সাইন আলফা বাদ, এখান থেকে সাইন আলফা বাদ, এখান থেকেও সাইন আলফা বাদ। তাহলে এই সাইন কিউবটা হয়ে যাবে সাইন স্কয়ার আলফা। এখন আমি এখান থেকে বের করব কি? বের করব আর এর মান। আমাকে তো বের করতে বলছে লব্ধি সমান এইটা, লব্ধি তো আর, এই যে লব্ধি হচ্ছে আর। তো আমি এখান থেকে লব্ধি বের করব। গুণ করে দেব কিউ ইন্টু 3 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা, তাই না? আর সমান। আচ্ছা বাম পাশে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো। আর ইকুয়ালস টু কিউ ইন্টু 3 মাইনাস 4, এখানে আছে সাইন স্কোয়ার আলফা, কিন্তু আমরা তো সাইন আলফার ভ্যালু জানি না, আমরা জানি কজ আলফার ভ্যালু। এই যে দেখো এখানে কজ আলফার ভ্যালু বের করা আছে। তো আমি যদি এখানে সাইন আলফাটাকে কজ আলফাতে কনভার্ট করে ফেলি, তাইলে এই ভ্যালু বসে দিতে পারবো। তো সাইন থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা তোমরা সবাই জানো। সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1।
সুতরাং সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে লেখা যায় আর সমান কিউ ইন্টু 3 মাইনাস 4a কে 4 মাইনাস এ প্লাস 4 কস স্কোয়ার আলফা। এখন এইখানে মান বসায় দিই, আর ইকুয়ালস টু কিউ মাইনাস 1 প্লাস 4 ইন্টু কস স্কোয়ার আলফার মান কত? কস স্কোয়ার আলফার মান হচ্ছে কস আলফার ভ্যালু হচ্ছে পি বাই 2 কিউ, তাহলে কস স্কোয়ার আলফার ভ্যালু হবে পি স্কোয়ার বাই 2 কিউ মানে 4 কিউ স্কোয়ার, 4 কিউ স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে 3 মাইনাস 4 মানে মাইনাস 1, 4 কস স্কোয়ার আলফা, এই যে কস স্কোয়ার আলফা, কস আলফার মান হচ্ছে পি বাই 2 কিউ, তাহলে কস স্কোয়ার আলফা কী হবে? পি হয়ে যাবে পি স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার। এখন যদি উপরে লিখি, এখন উপরে লিখলে কি হবে দেখো, এখান থেকে হবে আর ইকুয়ালস টু কিউ ইন্টু মাইনাস 1 প্লাস 4 কাটা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, 4 পাটা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, আর ইকুয়ালস টু কিউ ইন্টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 1। প্লাসটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে নিয়ে নিলাম, তাহলে এখান থেকে হবে আর ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, লসাগু করলাম, লসাগু করে দিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, একটা কিউ কিউ কাটা, এখানে কিউ নিচে কিউ স্কোয়ার, একটা কিউ কাটা, তাহলে থাকবে নিচে শুধু একটা কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই শুধু কিউ। বলো এই ম্যাথটা বোঝা গেল কিনা? খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। এই যে দেখো অ্যাঙ্গেল প্রমাণ হয়েছে, এই যে এটা প্রমাণ শেষ, আর লব্ধি এই যে এটা প্রমাণ শেষ। বলো এই ম্যাথটা কমপ্লিটলি বুঝতে পারছো কিনা? ভবিষ্যতে যদি কোনো পরীক্ষায় এই ম্যাথটা আসে তাইলে নির্দ্বিধায় অ্যান্সার করে আসতে পারবা কিনা আমাকে এইটা জানাও। ভবিষ্যতে কোনো পরীক্ষায় যদি এই ম্যাথটা আসে তাইলে কি তোমরা অ্যান্সার করে আসতে পারবা এই ম্যাথটা, নাকি ভুল হবে? বলো মানুষজন কোথায় যারা আসো আমাকে বলো। এই ম্যাথটা এই ম্যাথ কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। তোমাকে বুঝতে হবে ভাইয়া এই ম্যাথে যদি সেম ম্যাথটা যদি পি গ্রেটার দেন কিউ না বলে কিউ গ্রেটার দেন পি বলতো তাইলে কিন্তু এই আলফাটা হয়তো এইদিকে কারণ এইদিকে হয়তো আলফা, এইটা হয়তো 2 আলফা। এই জিনিসটা বুঝতে হবে, যেই বলের মান বড় লব্ধিটা তার কাছাকাছি থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেল সেটা হবে ছোট। আগে করাইছেন এটা, আগেই করাইছি এই ম্যাথ, কি বলে এই আগের ক্লাসে এই ম্যাথ করাইছি? আরে অনেক দিন আগে ক্লাস নিছি তো ভুলে গেছি। দেখ এই ম্যাথ কি আগের ক্লাসেও করাইছি? আহা অনেক দিন আগে ক্লাস নিছি তো, এই যে 1 সপ্তাহ ধরে ক্লাস নাই আমার, ব্যস্ত ছিলাম ক্লাস নিতে পারি না, এই জন্য মনে হয় ডাবল রিপিট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এক ম্যাথ 2 বার বুঝলে কোনো অসুবিধা নাই, ভালো মতো বুঝতে পারলেই হইলো। হ্যাঁ কি ব্যাপার, এটা আগে পড়াই ফেলছি হইতে পারে, শিওর না, অনেক দিন পরে ক্লাস নিতে আসছি তো আগের ক্লাসে কোন ম্যাথগুলো করাইছি খেয়াল নাই, অসুবিধা নাই। এখন যেগুলো করাবো এগুলো করাই নাই, কারণ এখন যেগুলো করাবো এগুলো সব লামির সূত্র দিয়ে, এখন থেকে যে ম্যাথগুলো করাবো এগুলো ডিরেক্ট লামির সূত্রের ম্যাথ, কাজেই লামির সূত্র তো পড়াইছি গত ক্লাসে, তো লামির সূত্র দিয়ে তো বাকিগুলো পড়ানোর কথা না। ওকে, তো তোমরা আগে বলবা না এটা আগে পড়াইছি? অবশ্য আমিও কমেন্ট চেক করি নাই, বললেও হয়তো বুঝতে পারতাম না। ওকে দেখো সমস্যা নাই, 1 ম্যাথ 2 বার বোঝাইলে সমস্যা নাই, তোমরা আরও ভালো করে বুঝে গেলা। কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুইটি, এটাও কি আগে পড়াইছি নাকি? এটা বাড়ির কাজ দিয়ে দিই, সেম ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা কি পড়াইছি? হ্যাঁ এইটাও সেম একই টাইপের ম্যাথ, এটা তাহলে না করাই, সেম একই টাইপের, এটা বাড়ির কাজ করতে পারবা, সেম একই টাইপের ম্যাথ, এটা আর করাবো না। আচ্ছা এই টাইপের ম্যাথটা আসলে অনেকের ঝামেলা হইতে পারে, এটা কি করাইছি?
পি সমান কিউ, এই বলো তো একটা ম্যাথের প্রমাণ দেখাইতে বলছে, পি সমান কিউ অথবা পি সমান 2q। এইটা কি করানো হয়েছে ক্লাসে? যারা গত ক্লাস করছো, গত 2 ক্লাস করছো, আগের ক্লাসে করছো, বলো তো উপরে লেখা আছে, আমাকে বলো এই ম্যাথটা করাইছে কিনা। কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটি লব্ধি √3q, তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে পি সমান কিউ অথবা পি সমান 2q, এটা কি দেখানো হয়েছে? যাদের খাতায় করা আছে আমাকে একটু জানাও যে পি দেখাইতে বলছে, দেখাও যে পি সমান কিউ অথবা পি সমান 2q। এই ম্যাথটা কি ক্লাসে দেখানো হয়েছে? অনেকদিন পর ক্লাস নিতে আসছি তো ঠিকঠাক খেয়াল নাই কোনগুলো কভার করছি কোনগুলো কভার করি নাই। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার আগের ক্লাস লেকচারটা দেখে আসা উচিত ছিল। জি ভাই করাইছেন, জি ভাই, আরে তাহলে তো সবই করাই ফেলছি। হাই হাই, এই তোমাদেরকে এত ম্যাথ কবে করাইলাম? তোমাদের ক্লাসে এত ম্যাথ কবে করাই ফেললাম? অনেক ম্যাথ করাই ফেলছি তো। অনেক ম্যাথ করাই ফেলছি, আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে দেখো এখন আরো সুন্দর একটা ম্যাথ করাবো। প্রশ্নে বলছে, খেয়াল করো, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো আছে। একটি উলম্ব দেওয়ালে আটকানো আছে এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ, এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে। কোনো বিন্দুতে যুক্ত আছে। গোলকটির ওজন W হলে দেখাও যে রশির টান T সমান W ইন্টু L প্লাস এ ডিভাইড বাই √of 2al প্লাস এল স্কোয়ার। 2al প্লাস এল স্কোয়ার খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং একাডেমিক এক্সাম। এই রকম ম্যাথ বইয়ে 3টা বা 4টা আছে। প্রত্যেক বইয়ে এই টাইপের ম্যাথ মিনিমাম 3টা বা 4টা আছে। আমি এই ম্যাথটা ভালো করে বোঝাই দিব, তোমরা অবশ্যই বইয়ে বাকি যে 2টা বা 3টা ম্যাথ আছে সবগুলা ভালো করে প্র্যাকটিস করবা। অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবা। এই টাইপের ম্যাথগুলা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি একটা করাই দিচ্ছি, তোমরা বই থেকে বাকিগুলাও প্র্যাকটিস করবা। একটু ভালো করে বুঝছো জিনিসটা কি বলছে। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো। ধরো এটা একটা উলম্ব দেওয়াল, উলম্ব মানে যে লম্বা লম্বি, এটা একটা দেওয়াল সোজা হইছে। আচ্ছা সোজা করে টান দিই। ধরো এটা একটা উলম্ব দেওয়াল, হ্যাঁ এটা একটা দেওয়াল। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত ধরো এই দেওয়ালের এই বিন্দুতে বাঁধা, সুতার এক প্রান্ত এই দেওয়ালে বাঁধা, আর এক প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে। ধরো এইটা একটা সুষম গোলক, আহারে এটা তো বাইরে চলে গেছে।
এই যে এইটা হচ্ছে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে এ পরিমাণ। একটা সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এই সুতার এক প্রান্ত এই দেওয়ালে বাঁধা, এই দেখো এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো আছে, এটা একটা উলম্ব দেওয়াল, এই উলম্ব দেওয়ালে এক প্রান্ত আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে। অর্থাৎ সুতাটা এইরকম হবে দেখতে, এই যে এইরকম ধরো, এই যে এইটা হচ্ছে একটা সুতা, এই যে এইটা, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এই সুতার এক প্রান্ত দেওয়ালে আটকানো, আরেক প্রান্ত এই যে এ ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক আছে এই গোলকের উপরস্থ কোনো বিন্দুতে ধরো আংটা দিয়ে আটকানো আছে। নর্মালি তো সুতা তো আর এইখানে বাইধা রাখা যাবে না, ধরো এই গোলকের এখানে একটা আংটা আছে, ওই যে আংটা থাকে না, আংটা দিয়ে আমি সুতা দিয়ে ঝুলে রাখছি। অর্থাৎ এটা হচ্ছে আমার সেই সুতা, যেই সুতার এক প্রান্ত আছে এই উলম্ব দেয়ালের এইখানে আটকানো, আর এক প্রান্ত দিয়ে আমি এই গোলকটাতে ঝুলাই রাখছি। তো এই গোলকটাকে তুমি যদি এরকম একটা সুতা দিয়ে ঝুলাই রাখো তাহলে গোলকটা তো অবশ্যই দেয়ালের সাথে লেগে থাকবে। তুমি চিত্রটা আঁকার সময়ই এমনভাবে আঁকাবা যেন গোলকটা দেওয়ালের সাথে একদম টাচ করে থাকে। কেন? কারণ তুমি এবার চিন্তা করে দেখো, এটা একটা দেওয়াল, তুমি যদি একটা এরকম মোটা বলকে বা গোলককে সুতা দিয়ে এখানে বাইধা সুতাটা যদি এই দেওয়ালের মাথায় বেঁধে রাখো তাহলে বলটা তো অবশ্যই দেওয়ালের সাথে লেগেই থাকবে। বলটা কি এই দিকে থাকবে না, এইরকমভাবে থাকলে বলটা আলটিমেটলি এসে দেওয়ালের সাথে লেগে থাকবে। এবং এখানে লেগে থাকলে এই যে সুতার মধ্যে টান কাজ করবে, এই সুতার মধ্যে একটা কি কাজ করবে, টান কাজ করবে। সুতা মানে রশি, এই যে রশি, এই রশি বা সুতার মধ্যে যে একটা টান কাজ করবে, এই টানটা একদম কেন্দ্র থেকে সোজাসুজি কাজ করবে। এটা একই সরল রেখায় কাজ করবে, এই যে একই সরল রেখা, এই যে কেন্দ্রটা আমি ধরলাম এইখানে, এই যে খেয়াল করে দেখো, কেন্দ্র থেকে এই সুতার মধ্যে যে একটা টান কাজ করবে উপরের দিকে, একটা সুতা দিয়ে তুমি যখন একটা ভর ঝুলাই দাও তখন সুতার মধ্যে একটা টান কাজ করে না উপরের দিকে, তো এই টানটা একদম কেন্দ্র থেকে সোজাসুজি কাজ করবে, তাই তো? টানটা একদম কেন্দ্র বরাবর সোজাসুজি কাজ করবে। তো টানটা কাজ করতেছে উপরের দিকে, আমি ধরলাম টানের মান হচ্ছে ক্যাপিটাল টি, আমি ধরলাম টানের মান হচ্ছে ক্যাপিটাল টি, টেনশন, টান ইংরেজি হচ্ছে টেনশন, টান ইংলিশ হচ্ছে টেনশন, এই জন্য এটাকে আমরা ক্যাপিটাল টি ধরলাম, একটু বড় করে লিখি, ক্যাপিটাল টি ধরলাম। এখন কথা হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, সুতার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, আর এতটুক দৈর্ঘ্য কি হবে, এটা তো ব্যাসার্ধ, এতটুক হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এইটা যদি গোলকের ব্যাসার্ধ এ হয় তাহলে এইটাও হবে গোলকের ব্যাসার্ধ, তাই না? বুঝতেই তো পারতেছো, আমি নামকরণ করি, এটাকে ধরি ও বিন্দু, এটাকে ধরি এ বিন্দু, এটাকে ধরি বি বিন্দু, এটাকে ধরি সি বিন্দু। খেয়াল করে দেখো, ও সি এতটুকু হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর এ সি এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য এল, এবং গোলকটা যে দেওয়ালের সাথে লেগে থাকবে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন এই গোলকের ওজন কত? এই গোলকের ওজন হচ্ছে ডাব্লিউ, এই দেখো গোলকের ওজন ডাব্লিউ। গোলকের ওজন সবসময় কোন দিকে কাজ করে? ঠিক নিচের দিকে। গোলকের ওজন সবসময় একদম নিচের দিকে কাজ করবে, এক্স্যাক্টলি নিচের দিকে কাজ করবে। এখন এখানে আরেকটা বল আছে, এখানে আমরা দুইটা বল পাইলাম, একটা হচ্ছে গোলকের ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে, আর একটা হচ্ছে সুতার টান বা টেনশন ঠিক সোজাসুজি এ বিন্দু বরাবর, ও থেকে এ বিন্দু বরাবর কাজ করবে, এটা হচ্ছে সুতার টান টি। এখানে আরেকটা বল কাজ করবে, সেটার নাম কি? সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। এই যে গোলকটা এখানে দেওয়ালের সাথে লেগে আছে, গোলকটা মনে করো নর্মালি এখানে ছিল, তুমি যখন সুতাটা এখানে বাইধা দিছো গোলকটা আইসা ধীরে ধীরে দেওয়ালের সাথে কি বলছে, এটা ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে পরে এখানে স্থির হয়েছে। তো এই যে গোলকটা যখন এই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে এখানে স্থির হবে তখন গোলকটা এইদিকে একটা প্রতিক্রিয়া দিবে, মানে সরি দেওয়ালটা, এই গোলকটা যখন দেওয়ালের সাথে এখানে লেগে থাকবে তখন এই দেওয়ালটা গোলকটাকে লম্ব বরাবর, একদম লম্ব বরাবর, এই যে এই সোজা লম্ব বরাবর একটা কি দিবে, প্রতিক্রিয়া বল দিবে। ধরলাম এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে রিয়াকশন ফোর্স ক্যাপিটাল আর। এই গোলকটার উপর এই দেওয়ালটা ঠিক লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল দিবে, এই প্রতিক্রিয়া বলটাকে ধরলাম ক্যাপিটাল আর। এতটুকু কি বুঝতে পারছো? আশা করি এতটুকু সরি আশা করি বোঝাইতে পারছি। গোলকটা যখন দেওয়ালটার সাথে এখানে এসে লেগে থাকবে, যখন ধাক্কা খাবে
তখন দেওয়ালটা গোলকটার উপর ঠিক লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। এখন এই যে এখানে কয়টা বল কাজ করছে? 3টা বল। একটা হচ্ছে ডাব্লিউ গোলকের ওজন, একটা হচ্ছে আর দেওয়ালের প্রতিক্রিয়া বল, আরেকটা হচ্ছে সুতার টান টি। এই 3টা বল কোন বিন্দুতে কাজ করতেছে? ও বিন্দুতে কাজ করতেছে। 3টা বল ও বিন্দুতে কাজ করতেছে এবং এই 3টা বল কাজ করার পর এই বলটা কিন্তু বা এই গোলকটা কিন্তু এখানে সাম্যাবস্থায় আছে। তুমি যখন সুতা দিয়ে বলটা ঝুলায় রাখছো, আলটিমেটলি ধরো এখন প্রথম দিকে একটু নাড়াচাড়া করলেও লাস্টে গিয়ে একদম স্থির হয়ে থাকবে না। তুমি ধরো এখানে এই সুতা দিয়ে বেঁধে রেখে চলে গেছো, তো প্রথমে 1-2 সেকেন্ড হয়তো একটু নাড়াচাড়া করবে তুমি যখন লাগাবা, বাট পরে তো এটা একদম ভারসাম্য বা সাম্যাবস্থায় স্থির হয়ে থাকবে। তার মানে এই 3টা বল ও বিন্দুতে কাজ করতেছে এবং এই 3টা বল ও বিন্দুতে কি আছে? সাম্যাবস্থায় আছে। কি অবস্থায় আছে? সাম্যাবস্থায়। তাহলে আমরা কোন সূত্র বসাবো? সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। তুমি যখনই দেখবা কোনো একটা বিন্দুতে 3টা বল কাজ করতেছে এবং 3টা বল সাম্যাবস্থায় আছে, তখন আমরা কোন সূত্র বসাই দিব? সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। খেয়াল করে দেখো, সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। কি কি আছে? টি ডাব্লিউ আর, টি ডাব্লিউ আর, টি ডাব্লিউ আর ডিভাইডেড বাই সাইন, সাইন, সাইন। টি এর নিচে হবে বাকি দুইটার অন্তর্গত কোণ, ডাব্লিউ এবং আর এর অন্তর্গত কোণ। ডাব্লিউ এর নিচে হবে টি এবং আর এর অন্তর্গত কোণ, আর এর নিচে হবে টি এবং ডাব্লিউ এর অন্তর্গত কোণ, টি এবং ডাব্লিউ এর অন্তর্গত কোণ। এখন এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি মানগুলো বসাই দিই। খেয়াল করে দেখো, ডাব্লিউ এবং আর, ডাব্লিউ এবং আর এই দুইটার অন্তর্গত কোণ কত? আচ্ছা একটা জিনিস দেখো, তুমি যখন লিখবা সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই, 3টা জিনিস লিখলা, বাট যেটা প্রমাণ করতে বলছে দেখো এখানে শুধু টি এবং ডাব্লিউ আছে। যেটা প্রমাণ করতে বলছে এখানে শুধু টি আছে, ডাব্লিউ আছে, আর কিন্তু নাই। টি আছে, ডাব্লিউ আছে, আর অনুপস্থিত। তাহলে আর এরটা আমার এখানে নেওয়া লাগবে না, বাদ। যেটা প্রমাণ করতে বলছে সেখানে শুধু টি লাগবে এবং ডাব্লিউ লাগবে, আর লাগবে না। এই জন্য আর আমি বাদ দিয়ে দিলাম, আর এখানে কোনো কাজে আসবে না। এখন খেয়াল করে দেখো, ডাব্লিউ এবং আর, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে ডাব্লিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এতটুক, এই যে এতটুক, এই যে এতটুক, এতটুক হচ্ছে টি এবং আর এর মধ্যবর্তী কোণ। তো এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায়, আমি যদি এটাকে থিটা ধরি, ধরো এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, তো এটা কি হবে? 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, এইটাকে কেন থিটা ধরছেন? এইটাকে কেন থিটা ধরছেন? কারণ আমার এই ত্রিভুজটা দরকার পড়বে। এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজ থেকে আমার যাবতীয় ক্যালকুলেশন করা লাগবে। এই ত্রিভুজ থেকে আমি যাবতীয় ক্যালকুলেশন করব। এই জন্য আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী কোণ, যে এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থিটা, কারণ পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, টোটালটা 180, এইটা ধরছি থিটা, তো 180 মাইনাস থিটা। এবং আমরা আরেকটা জিনিস জানি, সাইন 180 মাইনাস থিটা মানে শুধু সাইন থিটা। তোমরা কি এটা জানো? না জানলে লিখে রাখো, ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.1, সাইন 180 মাইনাস থিটা মানে শুধু সাইন থিটা। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, ডাব্লিউ বাই সাইন থিটা। আর সাইন 90 ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ভ্যালু হচ্ছে 1। তাহলে টি সমান কি আসতেছে? 90 ভ্যালু 1, এটা 1 বাদ, ডাব্লিউ বাই সাইন থিটা, ডাব্লিউ বাই সাইন থিটা, টি ইকুয়ালস টু ডাব্লিউ বাই সাইন থিটা। এখন আমার সাইন থিটার মানটা বের করতে হবে, তাইলেই কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে এই ত্রিভুজ থেকে সাইন থিটার মান বের করা। দেখো, এই ত্রিভুজ এ ও বি থেকে, ত্রিভুজ এ ও বি হতে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে ও এ।
এই যে অ্যাঙ্গেলের রেসপেক্টে এটার অপোজিটটা হচ্ছে লম্ব, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে ও এ। এখন খেয়াল করে দেখো এখান থেকে ও এ সমান কি লেখা যায়, ও এ সমান লেখা যায় ওসি প্লাস এসি, ওসি প্লাস এসি উপরে এ বি। দেখো ও এ হচ্ছে টোটালটা, এই যে ওসি প্লাস এসি, এটা সমান কি লেখা যায় তাহলে এ বি ডিভাইডেড বাই ওসি মানে হচ্ছে এ, ওসি এতটুক মানে হচ্ছে এ, আর এসি মানে হচ্ছে এল, এ প্লাস এল। একটু ভালো করে দেখো এ প্লাস এল, ও এ মানে হচ্ছে এতটুক প্লাস এতটুক, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এল, এটা ছিল সুতার দৈর্ঘ্য, এসি ছিল সুতার দৈর্ঘ্য এল, আর ওসি হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ অর্থাৎ এ। এখন আমার কাজ হচ্ছে এ বি বের করা, এ বি বের করতে হবে। এ বি কেমনে বের করবো, এ বি বের করার বুদ্ধি হচ্ছে অতিভুজ স্কয়ার ও স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এখান থেকে এ বি স্কয়ার সমান কি লেখা যায়, এ বি স্কয়ার সমান লেখা যায় ও স্কয়ার মাইনাস ও বি স্কয়ার, ও স্কয়ার মাইনাস ও বি স্কয়ার। ও এ মানে তো দেখলামই, ও এ মানে হচ্ছে এ প্লাস এল, এই যে ও এ মানে হচ্ছে এতটুক এ এতটুক এল, অর্থাৎ এ প্লাস এল হোল স্কয়ার মাইনাস ও বি মানে হচ্ছে ব্যাসার্ধ, ও বি মানে হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ এ স্কয়ার। দেখো ও বি মানে হচ্ছে ব্যাসার্ধ, সিম্পলি স্কয়ার, তাইলে এ প্লাস এল হোল স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস 2al প্লাস এল স্কয়ার মাইনাস এ স্কয়ার। দেখো এই যে এ প্লাস এল হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2al প্লাস এল স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে এ স্কয়ার কাটা থাকবে 2al প্লাস এল স্কয়ার, এটা সমান কি আসছে, এটা সমান আসছে এ বি স্কয়ার, এ বি স্কয়ার, এ বি স্কয়ার। সুতরাং এ বি সমান কি হবে, এ বি সমান হবে রুট ওভার অফ, এ বি সমান হবে রুট ওভার অফ 2al প্লাস এল স্কয়ার, 2al প্লাস এল স্কয়ার। এখন এ বি এর মান এখানে বসায় দেব, এই যে এখানে এ বি এর মান বসায় দেব, এ প্লাস এল, এ বি এর মান আসছে রুট ওভার অফ 2al প্লাস এল স্কয়ার। এই যে এইটা হচ্ছে সাইন থিটা এর মান, এইটা কার মান পাইছি, সাইন থিটা এর মান। এখন সাইন থিটা এর মান এইখানে বসায় দাও, সাইন থিটা এর মান এইখানে বসায় দাও, তাহলে আমরা টি পেয়ে যাব। তো টি ইকুয়ালস টু আসবে ডাব্লিউ বাই সাইন থিটা এর মান পাইছি রুট ওভার অফ 2al প্লাস এল স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস এল। এখন নিচে যেহেতু এ প্লাস এল আছে এটা উপরে উঠে যাবে, নিচের এ প্লাস এলটা উপরে উঠে যাবে, তাহলে হবে ডাব্লিউ ইন্টু এ প্লাস এল, নিচে হবে রুট ওভার অফ 2al প্লাস এল স্কয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করালাম, এই টাইপের ম্যাথ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অনেক আসে, হুবহু এই টাইপটা, হুবহু এই টাইপের ম্যাথ তোমাদের বইয়ে মিনিমাম 3টা বা 4টা আছে। আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখো এই যে টানের মান প্রমাণ হয়ে গেছে। আমাকে বলো এটা বোঝা গেল কিনা ভালো করে। এই রকম ম্যাথ তোমাদের প্রত্যেক বইয়ে 3টা 4টা আছে এবং প্রত্যেক বছর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই টাইপের একটা ম্যাথ থাকে। আমাকে বলো এই ম্যাথটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা, খুব ভালো মতো বুঝতে পারছো কিনা সবাই। এই ম্যাথটা যদি আজকের ক্লাসে বুঝে থাকো তাইলে আজকের ক্লাস সাকসেস। এই ম্যাথটা সবাই যদি বুঝে থাকো তাইলে আজকের ক্লাস সাকসেস, কারণ মানে আজকের ক্লাস সাকসেসফুল। এই টাইপের ম্যাথগুলা পরীক্ষা আসবে, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা আসবে, নয়তো অ্যাডমিশনে আসবে, ইঞ্জিনিয়ারিংয়ে আসবে, কাজেই বুঝে থাকলে আর কখনো প্যারা হবে না। বুঝতে পারছো কিনা বলো। এই বুঝছো কিনা বলো। রিমি রয় বুঝছি, অয়ন্তিকা বলছে বুঝতে পারছি, সিরাজুম মনিরা আখি বুঝতে পারছি, ভেরি গুড।
ক্লিয়ার, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। জাস্ট এই একটা ম্যাথ যদি আজকে ক্লাসে সবার ক্লিয়ার হয়ে থাকে তাইলেই আজকে ক্লাস সাকসেসফুল। খুবই সুন্দর। ভাইয়া আর এর বিপরীতে এমজি হবে না কেন? আর এর বিপরীতে এমজি হবে, ওইটা আমাদের এখানে নিতে হবে না, ওইটা তো ও বিন্দু থেকে কাজ করবে না। আর এর বিপরীতে, ও আচ্ছা, এই ডব্লিউ এর বিপরীতে এমজি এইদিকে, না না না, এটার প্রতিক্রিয়া তো আসবে না। ডাব্লিউ এর প্রতিক্রিয়া কোত্থেকে আসবে? ডাব্লিউ এর প্রতিক্রিয়া এখানে আসবে না, তো জাস্ট এই দেওয়ালের প্রতিক্রিয়াটা আসবে, দেওয়ালের প্রতিক্রিয়া। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। ঠিক আছে, তুমি যখনই দেখবা তিনটা বল কোনো একটা বিন্দুতে ক্রিয়া করতেছে এবং বস্তুটা সাম্যাবস্থায় আছে, কোন সূত্র? সাম্যাবস্থার লামির সূত্র। তিনটা বল কোনো বিন্দুতে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থার লামির সূত্র। ঠিক আছে, ওকে, ফাইন। এরপরে চলো আরও সুন্দর একটা ম্যাথ দেখাই, আরও সুন্দর একটা ম্যাথ দেখাই। আগামী ক্লাসে 8.2 শেষ হয়ে 8.3 শুরু হবে। আশা করতেছি 9 ক্লাস বা 10 ক্লাসের মধ্যেই স্থিতিবিদ্যা অধ্যায়টা একাডেমিক লেভেলের জন্য যতটুকু দরকার অতটুকু কভার করে দিতে পারবো। ঠিক আছে, এখন প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখে ফেলো। আগামী ক্লাসে আর একটা ম্যাথ বাকি থাকবে, তারপরে আমরা নতুন অধ্যায় শুরু করে দিব। ওকে, চলো শুরু করে দেই। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর যথাক্রমে ও এ ও বি ও সি বরাবর যথাক্রমে পি কিউ আর বলগুলি ক্রিয়ারত আছে, পি কিউ আর বলগুলি ক্রিয়ারত আছে। তারা ভারসাম্য সৃষ্টি করলে দেখাও যে, এই যে আবার দেখো তিনটা বল ভারসাম্য মানে সাম্য অবস্থায় আছে, সৃষ্টি করলে দেখাও যে, অবশ্যই সাম্য অবস্থার লামি সূত্র বসাই দিব। সৃষ্টি করলে দেখাও যে তিনটা বল কোনো বিন্দুতে ক্রিয়ারত থেকে যদি সাম্যাবস্থায় অর্থাৎ ভারসাম্য সৃষ্টি করে, একই কথা, সাম্যাবস্থা যে কথা ভারসাম্য সৃষ্টি করে একই কথা, তাহলে আমরা কোন সূত্র বসাই দিব? সাম্যাবস্থার লামি সূত্র। দেখাও যে P ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এইখানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এর নিচে হচ্ছে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা প্রশ্নটা তোলো, আমি দেখি ডান পাশে দেখা যায় কিনা। ডান পাশে একটু কম দেখা যায়, আমি একটু ডানে সরাই দিই। হ্যাঁ, এখন দেখা যাবে। দেখো, এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর যথাক্রমে তিনটা বল পি কিউ আর ক্রিয়ারত আছে। তো ধরো একটা ত্রিভুজ, এই আগে বৃত্ত আঁকাই ফেলি, তাহলে পরিকেন্দ্র পাই যাবো সহজে। এই যে একটা বৃত্ত, এই 9 10 থাকতে এইভাবে তোমরা চিত্র আঁকাইতে না, যখন পরিকেন্দ্র বলবে আগে তুমি বৃত্ত আঁকাই ফেলবা, এরপরে ত্রিভুজ আঁকাবা। তাইলে এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত। ধরো এটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এইটা সি বিন্দু। আমি ধরলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এইটা হচ্ছে পরিকেন্দ্র, এইটা হচ্ছে পরিকেন্দ্র, ধরলাম ও বিন্দু। এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এই বৃত্তটা, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা আঁকা হয় সেই বৃত্তটা হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্ত। তো এই পরিবৃত্তের কেন্দ্র ধরলাম এই যে ও, ও হচ্ছে এই বৃত্তের পরিকেন্দ্র, অর্থাৎ এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। তো তোমাকে বলছে এই পরিকেন্দ্র ওতে ও এ ও বি ও সি বরাবর, ও এ ও বি ও সি বরাবর যথাক্রমে পি কিউ আর তিনটা বল আছে। ও এ বরাবর পি,
ও বি বরাবর কিউ, ও সি বরাবর আর, ও বিন্দু থেকে ও এ বরাবর পি, ও বি বরাবর কিউ এবং ও সি বরাবর সিরিয়াল ওয়াইজ পি কিউ আর, তিনটা বল ক্রিয়ারত আছে এবং ক্রিয়ারত থেকে ভারসাম্যে আছে। কি আছে? ভারসাম্যে আছে, অর্থাৎ সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে। এই দেখো ও বিন্দুতে পি কিউ আর, তিনটা বল ক্রিয়াশীল। তাহলে আমার কি কি অ্যাঙ্গেল লাগবে বলো তো? আমার এই অ্যাঙ্গেলটা জানা থাকা লাগবে, এই অ্যাঙ্গেলটা জানা থাকা লাগবে, এই অ্যাঙ্গেলটা জানা থাকা লাগবে। কেন? কারণ আমরা যখন সাম্যাবস্থার লামির সূত্র বসাবো, খেয়াল করে দেখো, আগে লিখে ফেলি। সাম্যাবস্থার লামির সূত্র হতে পাই বা সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই, এই যে পি কিউ আর তিনটা বল ও বিন্দু থেকে ক্রিয়াশীল এবং সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। একটু বাম পাশ থেকে লিখি, পি কিউ আর ডিভাইডেড বাই সাইন, সাইন সাইন। পি এর নিচে হবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এর নিচে হবে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, আর এর নিচে হবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এখন দেখো পি বাই সাইন, কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, অর্থাৎ বি ও সি। দেখো এই যে কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা বি ও সি। তারপরে কিউ বাই সাইন, পি এবং আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ এ ও সি, ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এই যে পি, এই যে কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে এ ও বি, এ ও বি। এখন এগুলোর মান বসায় দিব। এগুলোর মান কেমনে বসাবো? দেখো বি ও সি, এই যে বি ও সি, এই অ্যাঙ্গেলের মান কত? এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 2a। কেমনে? 9 পরে এসছো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটা যদি এ হয়, এটা তো এ কোণ, এই যে এ কোণ এ, এটা যদি এ হয় এটা হবে 2a। কারণ একই চাপের উপর দণ্ডায়মান। তুমি একটা সাইড নোট দিতে পারো যে একই চাপ বিসি চাপের উপর দণ্ডায়মান, বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি 2a হয় এইটা হবে 2a, এইটা যদি বি হয় এইটা হবে 2b, এইটা যদি সি হয় এইটা হবে 2c। পি বাই সাইন 2a, কিউ বাই সাইন 2b, আর বাই সাইন 2c। এটা কিন্তু 9-10 পড়ে আসছো। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটা এ হইলে এটা হবে 2a, এটা বি হইলে এটা হবে 2b, এইটা সি হইলে এটা হবে 2c। বোঝাইতে পারলাম কি? আশা করি বোঝাইতে সাকসেসফুল হইছি। সাইন 2a সূত্র হচ্ছে 2 sin a cos a, 2 sin a cos a। কিউ ডিভাইড বাই সাইন 2b সূত্র হচ্ছে 2 sin b cos b। সাইন 2c সূত্র হচ্ছে 2 sin c cos c। এই লাইন পর্যন্ত চলে আসছি, খুবই সহজ জিনিস। এখন যা করব বাকি সবই ত্রিকোণমিতি। মানে এই ম্যাথে আসলে স্থিতিবিদ্যার পার্ট হচ্ছে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত স্থিতি, মানে এই যে এই লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত স্থিতিবিদ্যার পার্ট। তুমি সাম্যাবস্থার লামির সূত্র বসাবা, সাম্যাবস্থার লামির সূত্র বসে এই লাইন পর্যন্ত আসবা। এরপরে বাকি যা কিছু করব সব কিছুই হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। এই লাইন থেকে এই লাইনে গেছি, এটাও ত্রিকোণমিতির কাজ। এখন বাকি যা করব সবই ত্রিকোণমিতির কাজ। আমি ডাস্টার করে রাখলাম। এখন বাকি যা করব সবই ত্রিকোণমিতির কাজ। খেয়াল করে দেখো কি করব। দেখো একটা সূত্র তোমরা জানো, এই সূত্র জানো,
এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r। এটা হচ্ছে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এর সূত্র। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এর সূত্র। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। তাহলে এখান থেকে সাইন এ সমান লেখা যায় এ বাই 2r। সাইন এ এর জায়গায় লেখা যায় সাইন এ, এখান থেকে তুমি যদি লিখো এ বাই সাইন এ, খেয়াল করে দেখো এ বাই সাইন এ সমান যদি তুমি লিখো 2r, তুমি তো লিখতে পারো এইটা সমান 2r, অথবা বি বাই সাইন বি সমান 2r, অথবা সি বাই সাইন সি সমান 2r। তাহলে এখান থেকে সাইন এর সমান কি আসে? এখান থেকে সাইন এর সমান আসে এ বাই 2r। এই দেখো সাইনের জায়গায় লিখলাম এ বাই 2r। এখানে সাইন বি সমান হবে বি বাই 2r। এই সূত্র যারা জানো না, যারা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি এখনো পড়ো নাই, এই সূত্র লিখে রাখো। এখান থেকে সাইন এ সমান আসবে এ বাই 2r, সাইন বি সমান আসবে বি বাই 2r, সাইন সি সমান আসবে সি বাই 2r। অনেকে বলতে পারো এখানে আর কি, এখানে এই আর কিন্তু এখানে তো ঝামেলা হয়ে যাবে এবার লিখলে, এখানে এই 2r লিখলে তো ঝামেলা হয়ে যাবে। কেউ ভাবতে পারে এই আর এবং এই আর কি সেম কিনা। এই আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এই পরিবৃত্তটা যে আছে, এই পরিবৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর। তো এইভাবে লেখার দরকার নাই, তুমি আর এক কাজ করতে পারো, এই শুধু এতটুকু বসাই দাও। খেয়াল করে দেখো, ও এইখানেও আর নিচেও আর, দুইটা সেম হয়ে গেলে খারাপ দেখা যাবে। যদিও মার্ক পাবা, অসুবিধা নাই, 2r পরে ক্যান্সেল করে দিলে হবে। বাট তুমি ডিরেক্ট এটা বসাইতে পারো যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান যেহেতু সি বাই সাইন সি, তাহলে সিম্পলি এখানে ছিল সাইন এ, এখানে ছিল সাইন বি, এখানে ছিল সাইন সি। সিম্পলি তুমি এই যে অনুপাত, সবগুলো যেহেতু অনুপাত সমান, তুমি সাইন এ এর জায়গায় বসাইতে পারো এ, সাইন বি এর জায়গায় বসাইতে পারো বি, সাইন সি এর জায়গায় বসাইতে পারো ছোট হাতের সি, কারণ অনুপাতগুলো সব সমান। তাহলে তোমার এখানে ওই 2r এ যাইতে হবে না, যেহেতু এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এই সূত্র আমরা জানি। তাহলে এখানে সাইন এ সাইন বি সাইন সি ছিল, এই অনুপাত সবগুলো তো অনুপাত আকারে আছে। এটা হচ্ছে সমানুপাতের ধর্ম। সমানুপাত তোমরা 9-10 এ পড়ে আসছো। সমানুপাতের ধর্ম অনুসারে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান যদি যেহেতু সি বাই সাইন সি, তাহলে এখানে সাইন এ সাইন বি সাইন সি এগুলোকে তুমি যদি এ বি সি দ্বারা রিপ্লেস করে দাও, কোনো সমস্যা হবে না। এখন উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দেও, 2 বাদ, তাহলে কি থাকতেছে পি বাই এ কজ এ সমান কিউ বাই বি কজ বি, বি কজ বি, আর বাই সি কজ সি। এই তোমরা কি বুঝতে পারছো? এখানে ছিল সাইন এ, এখানে ছিল সাইন বি, এখানে ছিল সাইন সি। সাইন এ সাইন বি সাইন সি, এই তিনটার অনুপাত যেহেতু এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি সমান অনুপাতগুলা, তাহলে তুমি এখানে সাইন এর জায়গায় বসাইতে পারো, সাইন বি এর জায়গায় বি বসাইতে পারো, সাইন সি এর জায়গায় সি বসাইতে পারো। তুমি ইকুয়ালস টু 2r লিখতে পারতা, তারপর উভয় পক্ষ থেকে 2r বাদ। মনে করো এখানেও ছিল 2r, এখানেও নিচে 2r, এখানেও 2r, উভয় পক্ষ থেকে তুমি 2r বাদ দিয়ে দিলা, তাইলেই তো এটা থাকবে। বাট আমি ওই লাইনটা লিখি নাই কেন? কারণ এখানেও আছে আর, নিচেও আসবে 2r, একই জিনিস ডাবল হইলে তো খারাপ দেখা যায়। এই জন্য আমি এক লাইন না লিখে ডি লিখে ফেলছি। বাট কেউ যদি নিচে 2r লিখে তারপরে লাইনে সবগুলো 2r বাদ দিয়ে দেয়, কোনো সমস্যা নাই। স্যার বুঝবে যে ওই 2r হচ্ছে পরিবৃত্তের, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাস, আর ওই 2r হচ্ছে পরিবৃত্তের, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, 2r হচ্ছে পরিবৃত্তের ব্যাস। যারা ওই ত্রিকোণমিতি পড়ো নাই, টেনশনের কারণ নাই, তুমি খালি এই সূত্র জেনে রাখো, এ বাই সাইন এ সমান বি বাই সাইন সি সমান সি বাই সাইন সি, তাইলে এগুলো রিপ্লেস করে দেওয়া যায়, অতটুকু মনে রাখো। এখন আবার সূত্র কজে, এই সূত্র মনে আছে? যারা ত্রিকোণমিতি পড়ো নাই তাদের কাছে কিন্তু স্থিতিবিদ্যা কঠিন লাগবে, গতিবিদ্যাও কঠিন লাগবে। ভালো করে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি 7ম অধ্যায়টা খুব ভালো করে পড়বা। এ কজে এর সূত্র কি? কজে এর সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তারপরে বি কস বি এর সূত্র কি? কস বি এর সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। তারপরে সি কস সি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে কস এ এর সূত্র। এই যে কস এ এর সূত্র বসাইছে এইটা, কস বি এর সূত্র বসাইছে এইটা, কস সি এর সূত্র বসাইছে এইটা। তোমরা যারা ফার্স্ট পেপারে 7.7, এটা হচ্ছে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এর সূত্রগুলা, কস এ কস বি কস সি, এটা সূত্র বসাই দিছি। যারা এখনো পড়ো নাই ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 অধ্যায়,
তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তোমরা একটু লিখে রাখো ডান পাশে যে cos a সমান এইটা, cos b সমান এইটা। এই যে cos a সমান লেখা যায় এইটা, cos b সমান সূত্র হচ্ছে এইটা, cos c সমান সূত্র হচ্ছে এইটা। যেখানে a b c হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, a এর বিপরীত বাহু ছোট হাতের a, b এর বিপরীত বাহু ছোট হাতের b, c এর বিপরীত বাহু ছোট হাতের c। a বিন্দুর বিপরীত বাহু ছোট হাতের a, b বিন্দুর বিপরীত বাহু ছোট হাতের b, c বিন্দুর বিপরীত বাহু ছোট হাতের c। আর যারা ত্রিকোণমিতি পড়ছো তোমাদের কাছে জিনিসটা একদমই সহজ মনে হবে। এখন খেয়াল করে দেখো আমরা কি করব। p এখানে আছে a, আমার দরকার হচ্ছে a স্কয়ার। খেয়াল করে দেখো, আমার প্রমাণ করতে হবে কি, এটা একটু ভালো করে দেখো তো। আমার যেটা প্রমাণ করতে হবে, এখানে আছে a স্কয়ার, এখানে আছে শুধু a। তবে একটা কাজ করি, এখানে উপরে a দিয়ে গুণ করে দেই, উপরে a দিয়ে গুণ করে দেই, নিচেও একটা a দিয়ে গুণ করে দেই। নিচে ছিল 2bc, নিচে a দিয়ে গুণ করে দিয়েছি, হয়ে গেছে 2abc। উপরেও a দিয়ে গুণ করে দিলাম, এ কাটাকাটি কোনো সমস্যা নেই তো। তুমি এই যে উপরেও a দিয়ে গুণ করছো, নিচেও a দিয়ে গুণ করছো, এতে লাভ কি হয়েছে? a স্কয়ার। এই যে আমার দরকার হচ্ছে a স্কয়ার, এখানে ছিল শুধু a, উপরে a দিয়ে গুণ করে দিয়েছি, নিচেও a দিয়ে গুণ করে দিয়েছি, তো আমার উপরে a স্কয়ার চলে আসছে। একইভাবে এইখানে কিউ বাই আছে b, আমার দরকার হচ্ছে b স্কয়ার, b দিয়ে গুণ করে দিই, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচেও b দিয়ে গুণ করে দিই, ছিল 2ca, হয়ে যাবে 2abc, ছিল 2ca, হয়ে গেছে 2abc। এইখানে কি করব, আছে c, আমার দরকার c স্কয়ার, একটা c দিয়ে গুণ করে দেই, তাহলে cটা হয়ে যাবে c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। নিচে একটা c দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 2abc। দেখো আমার এক ঢিলে দুই পাখি মরে গেছে, এটাকেই বলে এক ঢিলে দুই পাখি মারা। এখানে ছিল a b c, আমার দরকার হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমি a b c দিয়ে যথাক্রমে উপরে গুণ করে দিছি, নিচেও গুণ করে দিছি। তো নিচে গুণ করে দেওয়ার ফলে এটাও হয়ে গেছে 2abc, এটাও 2abc, এটাও 2abc। উভয় পক্ষ থেকে 2abc বাদ দিয়ে দেও, উভয় পক্ষ থেকে 2abc বাদ দিয়ে দেও। দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। a স্কয়ার, আচ্ছা এটা p কিউ আর, a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে হচ্ছে c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো বলো ম্যাথটা বোঝা গেল কিনা? এখানে আসার পরে আমি দেখলাম আমার প্রমাণে দরকার a স্কয়ার, আমি এটাকে a দিয়ে গুণ করছি, নিচে a দিয়ে গুণ করছি। এখানে দরকার b স্কয়ার, উপরে b দিয়ে গুণ করছি, নিচে b দিয়ে গুণ করছি। এখানে দরকার c স্কয়ার, একই কাজ করছি। তারপর নিচে 2abc বাদ, আমার যেটা প্রমাণ দরকার p বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, q বাই b স্কয়ার ইন্টু c স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস b স্কয়ার, আর বাই এইটা। প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত, শেষ। আচ্ছা প্রমাণিত না, দেখাইতে বলছে, দেখানো হলো, শোড, দেখানো হলো। বলো বুঝতে পারছো কিনা, বলো এই ম্যাথটা বোঝা গেল কিনা, এই ম্যাথটা কি বোঝা গেছে? ও বাবা, এই ম্যাথটা কি বোঝা গেছে? এই ম্যাথটা বোঝা গেল কিনা বলো। বোঝাইতে পারছি? কমেন্ট করো। ওকে ঠিক আছে, আজকে ক্লাসে আর বেশি পড়াবো না, আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিব। 8.2 থেকে আরও 2টা ম্যাথ আমি আগামী ক্লাসে করাবো। 8.2 থেকে নেক্সট ক্লাস তো আগামীকালকে কিন্তু আমার নেক্সট ক্লাস। আগামী ক্লাসে 8.2 থেকে আরও 2টা ম্যাথ আমি ক্লাসে করাবো। তারপরে 8.3 শুরু করব। আগামী ক্লাসে 8.2 শেষ হবে,
দুইটা ম্যাথ করাবো, ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ বাকি আছে আরও। ওই দুইটা ম্যাথ করানোর পরে 8.3 শুরু করবো। আগামী কালকের ক্লাসে 8.3-এর যে দুইটা থিওরি আছে ওই বেসিক থিওরিটা আলোচনা করব। এবং আগামীকালকে ক্লাসে 8.2-এর একটি রেকর্ডেড ক্লাস আপলোড দিয়ে দিব, একটি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, যে রেকর্ডেড ভিডিওতে 8.2-এর আরও 3-4টা ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো লাইভ ক্লাসে কভার করা হয়নি, এই 8.2-এর একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, যে রেকর্ডেড ভিডিওতে আরও 4টা বা 5টার মতো ম্যাথ কমপ্লিট করা থাকবে, যেইগুলা লাইভ ক্লাসে দেখানো হয় নাই। কারণ লাইভ ক্লাসে তো সব ম্যাথ দেখায় শেষ করা যায় না। যেমন 8. তাও মোটামুটি একাডেমিক লেভেলের জন্য যত টাইপ দেখানো পসিবল আমি লাইভ ক্লাসে দেখাচ্ছি। মোটামুটি 8.2-এর যত টাইপ ক্লাসে দেখানো পসিবল দেখাইলাম। আগামী ক্লাসেও প্রথমে আরও 2টা ম্যাথ দেখাবো। আরও খুবই ইম্পর্টেন্ট 2টা ম্যাথ আছে। একটা হচ্ছে একটা দড়ির মধ্যে একটা বস্তু ঝুলাই দিলে কি হবে, এই টাইপের একটা ম্যাথ। তারপরে কি বলে হেলানো সমতল, হেলানো সমতলের একটা ম্যাথ দেখাবো আগামী ক্লাসে। একটা সুতার মধ্যে বস্তু ঝুলাই দিলে কি হবে সেটা দেখাবো, 2টা ম্যাথ দেখাবো। তারপরে 8.3 শুরু করব। এবং 8.2-এর একটা রেকর্ডেড ভিডিও আগামীকালকে আমি দিয়ে দিব। এই যে এই লাইভের ক্যাপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, যে আমার নেয়া সবগুলা ক্লাসের লিঙ্ক, ওই লিঙ্কে আমি অ্যাড করে দিব। ওই পোস্টটাতে, মানে যেই পোস্টটাতে আমার নেয়া সবগুলা ক্লাস আমি সিরিয়াল ওয়াইজ সাজায় রাখি, ওখানে আমি আজকে তো লেকচার 6 ছিল, লেকচার 6-এর পরে ওই রেকর্ডেড ভিডিওটার লিঙ্ক ওখানে আমি এডিট করে দিব। তোমরা অবশ্যই ওই ভিডিওটাও দেখবা। তাইলে মোটামুটি যতটুকু পসিবল, ধরো 9টা বা 10টা ক্লাসে স্থিতিবিদ্যা অধ্যায় যদি খুব ভালো করে পড়াইতে চাই তাহলে মিনিমাম 20 থেকে 24 ক্লাস লাগবে। মানে তুমি যদি চাও বইয়ের সকল ম্যাথ করে দেন বা সকল টাইপ একদম ধরে ধরে করাই দেন, একদম সবগুলা ম্যাথ করাই দেন, তাহলে তো 24 ক্লাস লাগবে মিনিমাম। তো আমার তো স্থিতিবিদ্যা অধ্যায়ের জন্য 24 ক্লাস বাজেট নাই, বুঝতেই পারতেছো। 24 ক্লাস তো আমার বাজেট নাই, আমার বড় জোর 9 ক্লাস বা 10 ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে এনিহাউ। তো এখন আমি ক্লাসে যা দেখাচ্ছি ওই টাইপগুলাই ইম্পর্টেন্ট সহকারে বেশি দেখবা, কারণ পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই টাইপগুলাই পরীক্ষা আসবে। আর রেকর্ডেড ভিডিওতে যেগুলো দিব ওগুলোও ইম্পর্টেন্ট। মানে আমার লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও যেগুলো থাকবে দিব, ওগুলো যদি করো আশা করি পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় স্থিতিবিদ্যা অ্যান্সার করতে কোনো কাঠখড় পোড়াইতে হবে না, ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। তো আগামীকালকে 5:45-এ ক্লাস আছে, সবাই চলে আইসো। লাইভ ক্লাসে থাকবা, রেকর্ডেড ক্লাস করতে ভালো লাগে, লাইভ ক্লাস করতে ভালো লাগে না, সবাই লাইভ ক্লাসে চলে আসবা। আগামীকালকে 8.2 শেষ হবে এবং 8.3 শুরু হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।